স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF, আদেশ জারির পরই কার্যক্রম শুরু। মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখল চেষ্টায় বাধা দিতে গিয়ে একজন নিহত, আহত অন্তত 8 জন। 24 ঘন্টার কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীরা, পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত। এবারে বিস্তারিত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা জানান, এ বিষয়ে একটি কমিটি সুপারিশ করেছিল, এ ব্যাপারে এখন আদেশ হবে। 2004 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে সংস্থাটি জনসাধারণের সামনে আত্মপ্রকাশ করে। প্রথম অপারেশনাল দায়িত্ব পায় একই বছরের 14 এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তার। এরপর আবার র্যাব মূলত তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। 2004 সালের 21 জুন থেকে পূর্ণাঙ্গভাবে র্যাবের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আলমগীর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন। ভোর 5:30টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর তার ভাই তমিজুদ্দিনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে একটি মার্কেট নির্মাণ করছিলেন। নিহতের পরিবার জানায়, জমির মালিকানা দাবি করে একটি পক্ষ আদালতে মামলা করলেও ব্যর্থ হয়। পরে সন্ত্রাসী বাহিনী নিয়ে মার্কেট দখলের চেষ্টা চালালে আলমগীর বাধা দেন। এ সময় তাকে বেধড়ক মারধর ও অস্ত্র দিয়ে কোপানো হয়। এ সময় আহত হন আরও কয়েকজন। গুরুতর অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া জানান, অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায়, তাই এবারের নির্বাচন হবে জাতির ভাগ্য দাঁড় করানোর নির্বাচন। আজ ময়মনসিংহ কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। তার এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি দল রাজনীতি ব্যবসা করছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে পৌঁছান জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। যোগ দেন সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। সকাল থেকে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। চলে মুহুর্মুহ স্লোগান। প্রধান অতিথি জামাতে ইসলামীর আমির বলেন, তার দল রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিটি বিভাগীয় শহরে বিশেষ দৃষ্টি দেওয়া হবে, সৃষ্টি করা হবে কর্মসংস্থান। বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি, সেইটাকেই পরোয়া করি। তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই। আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি, বাস্তবেই বা কি করেছি, সামনেই বা কি করব, এইটা বলারই সময় পাই নাই। তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোনো সময় আমাদের নাই। আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দিব না ইনশাআল্লাহ। এর আগে সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাতে ইসলামীর আমির। আমরা কথা দিচ্ছি, কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। বলবেন এত টাকা কোথায় পাবে? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। 56,000 বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। কিশোরগঞ্জে কৃষি শিল্প স্থাপন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2 দশক পর কাল বরিশাল যাচ্ছেন। শহরের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভা করবেন তিনি। তারেক রহমানের সফর ঘিরে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সমাবেশ সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জনসভায় বরিশাল বিভাগের 6 জেলার 21 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। সবশেষ 2005 সালে তৃণমূল সম্মেলনে বরিশাল গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।
ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এ আদেশ দেয়। ফলে নির্বাচনের লড়াইয়ে থাকছেন কাইয়ুম। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে সোমবার বিএনপির এই প্রার্থীর বিরুদ্ধে রিটটি দায়ের করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন। আজ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দিয়েছে। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের চূড়ান্ত ফল প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম 2 আসনে বিএনপির সরওয়ার আলমগীর এবং শেরপুর 2 আসনে বিএনপির ফাহিম চৌধুরী নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। যারা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বৈধ হয়েছেন, নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীরা নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল চেয়েছেন। তৎসত্ত্বেও নির্বাচন কমিশন উভয় পক্ষের কথা শুনে, বক্তব্য শুনে তাদের আপিল নামঞ্জুর করেছেন। অর্থাৎ এ সকল বিএনপি প্রার্থীর প্রার্থিতা তারা বৈধ বলে ঘোষণা করেছেন। উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা বাতিল সহ বিভিন্ন দাবিতে রাজধানীর 7 রাস্তা সহ তেজগাঁও এলাকায় সব রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। দুপুরে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 11:30টা থেকে ফ্লাইওভার সহ তেজগাঁওয়ে দুই পাশের রাস্তায় আটকা পড়ে সব ধরনের যানবাহন। শিক্ষার্থীরা জানান, উপসহকারী প্রকৌশলী ও সমমানের 10ম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা প্রদান, ডিপ্লোমা প্রকৌশলী সঙ্গে বৈষম্য। বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তারা। বেলা 3টায় দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে অবরোধ প্রত্যাহার করে কারিগরি আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমাদের জন্য যে 10ম গ্রেড আছে সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের 33% কোটা দেওয়ার জন্য একটা অবৈধ সুপারিশ প্রণয়ন করতে চাচ্ছে, যেটা 1978 সালের জিও এবং 1994 সালের প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে সমাধান করা আছে। তারপরে বর্তমানের যে উপদেষ্টা পরিষদ তারা সেই প্রজ্ঞাপন এবং জিওকে তারা প্রত্যাখ্যান করে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেটা আমাদের কারিগরি সেক্টরের জন্য একটা হুমকি স্বরূপ। তারা আমাদের এই রাজপথে নামতে বাধ্য করেছে এবং তারা চাচ্ছে যেন আমরা বা তারা কোনোভাবে এই যে নির্বাচন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন কোনো বিঘ্ন ঘটে, হয়তো পিছায়, না হয় আমাদের দ্বারা বা তাদের দ্বারা কোনোভাবে এরকম কোনো কার্যক্রম সংগঠিত হোক যাতে এই নির্বাচন যাতে বানচাল হয়। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নতুন করে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আজ সকাল 8টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শ্রমিক কর্মচারীরা। তাদের ডাকা টানা 4র্থ দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। আগের 3 দিন 8 ঘন্টা কর্মবিরতি থাকলেও আজ থেকে 24 ঘন্টা কর্মবিরতি চলছে। এর ফলে পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বন্দর ও বেসরকারি আইসিডিতে বাড়ছে কন্টেইনার জট। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্দরের একাধিক প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ পবিত্র শবে বরাত। এ রাতে মুসলিম উম্মাহ আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকেন। ফার্সি শবে বরাত শব্দের অর্থ ভাগ্য রজনী। ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাতের রাতে ঘর ও মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি এ আহ্বান জানান। ফেব্রুয়ারি মার্চের কয়েকটি দিবস ঘিরে ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালির চাষিরা। এবার কৃষি বিভাগের ফুল বিক্রির লক্ষ্য 100 কোটি টাকার উপরে। এজন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছেন কৃষকরা। তবে নির্বাচন ও রোজার মাস ঘিরে লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা রয়েছে তাদের।
ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত উৎসব, মার্চে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে বাংলা নববর্ষ। সব মিলিয়ে আগামী কয়েক মাস উৎসবের ছড়াছড়ি। এসব দিবস ঘিরে ফুলের মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পনিসরা এবং আশেপাশের গ্রামের ফুল চাষিরা। বর্তমান মার্কেট আমাদের ভালো আছে। 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন, এটাও নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। সব মিলিয়ে মোটামুটি ফুল চাষিরে পিছনে যে 2 মাস ভালো গেছে, কিন্তু আগামীতে 14 ফেব্রুয়ারি ফিল আছে, 21 ফেব্রুয়ারি কেমন যাবে এটা উপরে আল্লাহর ইচ্ছা। তবে রোজার মধ্যে বেশ কয়েকটি উৎসব পড়ে যাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার কম লাভের শঙ্কা ব্যবসায়ীদের। সামনে ভোট, রোজা, এ নিয়ে হয়তো চাষির পরে একটু প্রভাব পড়তে পারে। তারপরও দেশে যদি কোনো ঝামেলা না হয়, তাহলে চাষি হয়তো ফুলের বাজারটা একটু ভালো পাতে পারে। চিন্তিত ফুল চাষিদের সংগঠন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটিও। প্রতি বছরে নেয় চলতি বছরে এই ফুলের রাজ্যে ফুল বিক্রি একটা লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকরা মাঠে নেমেছে। এই নির্বাচনকে ঘিরে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে হয়তো আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো। এদিকে ফুলের এই ভরা মৌসুমে দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যায় এই অঞ্চলের ফুলক্ষেতগুলোতে। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গদখালির ফুল মাঠে ভিড় করেন তারা। দেখে অনেক ভালো লাগতেছে যে এই জায়গাটা আসলেই দেখার মতো, মনোমুগ্ধকর সব দৃশ্য। আমরা নড়াইল থেকে আসছি, আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি, আর এখানে এসে অনেক রকম ফুল দেখলাম। গদখালি ফুলের বাগান দেখতে এসেছি, স্কুল ছুটি হয়েছে তাই এখানে অনেক ফুল আছে আর আমার দেখতে খুব সুন্দর লাগছে। কৃষি বিভাগের তথ্য মতে এবার উপজেলায় 628 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 140 কোটি টাকা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির শাসক গোষ্ঠী হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম জানিয়েছেন, গাজার সরকারি ও প্রশাসনিক সব সংস্থার মাধ্যমে দায়িত্ব হস্তান্তরে প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ করা হয়েছে। আল জাজিরা জানায় এক বিবৃতিতে কাশেম জানিয়েছেন, ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী ও প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া তদারকি করবে। হামাসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব বর্তমানের হামাসের কাছ থেকে 15 সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়া হবে। এই কমিটির নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা। এর প্রধান হিসেবে থাকবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাত। সোমবার রাফা সীমান্ত পুনরায় খুলে দেয় কমিটির সদস্যরা খুব দ্রুত গাজায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসবেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। এই বৈঠকে সৌদি আরব, মিশর ও তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। আলোচনার মূল বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি। একজন স্কুল শিক্ষক থেকে বিশ্বের সবচেয়ে বিকৃত মস্তিষ্কের যৌন অপরাধী হয়ে ওঠা ব্যক্তি জেফ্রি এডওয়ার্ড অ্যাপস্টেইন, যার নির্দিষ্ট কোনো ব্যবসা বা আয়ের উৎস না থাকলেও সম্পদের পরিমাণ ছিল প্রায় $578 মিলিয়ন। তার বিরুদ্ধে অভিযোগ, অর্থ ব্যবস্থাপক ও সমাজসেবকের আড়ালে অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়নের বিশাল এক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন অ্যাপস্টেইন। বিশ্বজুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাপস্টেইন ফাইলস, যা মূলত যৌন অপরাধী ও ধনাঢ্য ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এ সকল নথি প্রকাশের পর নড়ে চড়ে বসেছে গোটা পৃথিবী। কারণ এই নথিকে বর্ণনা করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ও প্রভাবশালী ব্যক্তিদের অন্ধকার দিকের এক কুৎসিত দলিল হিসেবে, যেখানে জড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রু, ইলন মাস্ক, বিল গেটসের মতো অর্থ ও ক্ষমতার চূড়ায় থাকা ব্যক্তিদের নাম। নতুন প্রকাশিত 30 লাখ পৃষ্ঠার নথিতে শিশু ধর্ষণ ও হত্যাসহ বহু পাশবিকতার প্রমাণ পাওয়া গেছে, যেখানে বিশ্বের এই ক্ষমতাবানরা জড়িত ছিলেন। বিশ্ব নেতাদের ভূ রাজনীতির অনেক অন্ধকার দিকও উঠে এসেছে এই নথিগুলোতে।
কিন্তু প্রভাবশালী এসব ব্যক্তিদের নিয়ে বিশাল এই অপরাধ চক্র তৈরি করা ব্যক্তি অ্যাপস্টেইন আসলে কে, এটা অনেকেরই অজানা। 1953 সালে নিউ ইয়র্কে একটি মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্ম ও বেড়ে ওঠা অ্যাপস্টেইনের। অঙ্কে পারদর্শী অ্যাপস্টেইন কপার ইউনিয়ন কলেজে পড়লেও ডিগ্রি সম্পূর্ণ করেননি। কর্মজীবন শুরু হয় ডাল্টন স্কুলে। ডিগ্রি না থাকলেও নিয়োগ পান গণিত শিক্ষক হিসেবে। সেখানেই পরিচয় হয় ওয়াল স্ট্রিটের অভিজাত মহলের সঙ্গে। 1976 সালে স্কুল থেকে বরখাস্ত হন। তার অল্প সময়ের মধ্যেই যোগ দেন ইনভেস্টমেন্ট ব্যাংক বেয়ার স্টার্নসে। 1982 সাল নাগাদ অ্যাপস্টেইন তার নিজস্ব প্রতিষ্ঠান জে অ্যাপস্টেইন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেখানে ট্যাক্স আইনজীবী বা সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট না হয়েও কোটিপতিদের কর ও সম্পত্তি ব্যবস্থাপনা করতেন তিনি, এবং সেখান থেকেই তার উত্থানের শুরু। দ্রুতই অ্যাপস্টেইন ফ্লোরিডায় একটি প্রাসাদ, নিউ মেক্সিকোতে একটি খামার কিনে নেন এবং তারকা, শিল্পী ও রাজনীতিবিদদের সঙ্গে মিশতে থাকেন। সময়ের পরিক্রমায় আস্ত দুটি দ্বীপ কিনে ফেলেন অ্যাপস্টেইন, যেখানে তার সব অপরাধ সংঘটিত হতো। বিলাসবহুল এই জীবনের আড়ালে যৌন নিপীড়ন ও শিশু পাচারের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন অ্যাপস্টেইন, যা প্রথম প্রকাশ পায় 2005 সালে পাম বিচে 14 বছর বয়সী এক মেয়েকে যৌন নির্যাতনের পর। অ্যাপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ, কম বয়সী মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিতেন তিনি, বাধ্য করতেন যৌনাচারে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও শিশু ও নারীদের অপহরণ করে যৌন কাজে বাধ্য করতেন। সময়ের সাথে সাথে অ্যাপস্টেইনের অপরাধের চিত্র পরিষ্কার হতে শুরু করে। 2019 সালে তাকে গ্রেফতার করতে বাধ্য হয় মার্কিন প্রশাসন, আর তার সাথে জড়িত 30 লাখের বেশি নথি হাতে আসে পুলিশের। কিন্তু গ্রেপ্তারের 35 দিনের মাথায় নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এফবিআই জানায় আত্মহত্যা করেছেন অ্যাপস্টেইন, কিন্তু তার পরিবারের দাবি প্রভাবশালী মহলের গোপন তথ্য ফাঁস হওয়া ঠেকাতেই কারাগারে অ্যাপস্টেইনকে খুন করা হয়েছে। তার ফরেনসিক রিপোর্টে আত্মহত্যার কোনো আলামত পায়নি চিকিৎসকরা, এমনকি গায়েব হয়ে যায় কারাগারের সিসিটিভি ফুটেজও। সবকিছু মিলিয়ে অ্যাপস্টেইনের রহস্যজনক মৃত্যুর জট খুলেনি এখনো। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স শেষে নেপাল থেকে আজ দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 7টি ম্যাচের সবকটিতে জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছেন তারা। 12 জুন থেকে 5 জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপের মতো আসরে সবাই ভালো খেলার জন্য মুখিয়ে থাকে বলে মন্তব্য করেন অধিনায়ক জ্যোতি। যাওয়ার আগে মাইন্ডসেটটা এমন ছিল যে না, আমরা শুধুমাত্র ওখানে কোয়ালিফাই না, আমরা যেন সেই টুর্নামেন্টে আসলে আনবিটেন থাকতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা বেস্ট প্রিপারেশন হবে। ওয়ার্ল্ড কাপ খেলা একটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা বিষয়, যখন সেটা আসলে করতে না পারে সেটা অনেক রিজন আছে, আসলে এটা নিয়ে কথা না বললে না এই সময়টাতে। বাট অবশ্যই খারাপ লাগার বিষয়, অ্যাজ এ প্লেয়ার আমার খারাপ লেগেছে, আমি বলে পুরো দলের অনেকেরই খারাপ লেগেছে ডেফিনেটলি। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF, আদেশ জারির পরই কার্যক্রম শুরু। মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখল চেষ্টায় বাধা দিতে গিয়ে একজন নিহত, আহত অন্তত 8 জন। 24 ঘন্টার কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীরা, পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।